আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এটা বুঝতে বাকি রইল না যে আমি সারা রাত ওর বুকে মাথা রেখে ঘুমিয়েছি। এই প্রথম একসাথে দুজন একই ঘরে একই বিছানায় রাত কাটিয়েছি। সে কিছুটা ঘাবড়ে যায়। মুখে অস্ফুট শব্দ করে আমার পিঠে মারতে থাকে। আর জোরে মারতে থাকে। একে তো আমার চোখে ঘুম। হঠাৎ আক্রমণে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যাই। নিজেকে স্বাভাবিক হতে কিছুটা সময় লেগে যায়। যখন বুঝতে পারলাম ব্যাপারটা কি হয়েছে, তখন আমার দৃষ্টি গেল টুকটুকির দিকে। সে ওঠার চেষ্টা করছে, কিন্তু আমার কারণে উঠতে পারছে না। আমি উঠে বসলাম। আমি ছাড়তে সে উঠতে যাবে। ঠিক তখনই আমি এক টানে টুকটুকিকে খাটে ফেলে তার উপর ঝুঁকে শুয়ে পড়ি। আমার এহেন কাণ্ড দেখে টুকটুকি চোখ বুজে আছে। আমি দেখে মুচকি হাসি। এবার সে এক চোখ ফাঁক করে একটু করে দেখে আমাকে। দেখেই রেগে ইশারা করে। আমি বুঝতে পারি টুকটুকি ভয় পেয়েছে। আমি হেসে ওর নাক ঘষে দেই। তারপর আহ্লাদি কণ্ঠে বললাম, আচ্ছা, ভালোবাসার বৃষ্টি আছে? টুকটুকি না বোঝার ভান করে ঠোঁট উল্টায়। আমি হেসে বললাম, আমি ভালোবাসার অযোধ্যায় বৃষ্টি হয়ে নামতে চাই তোর উপর। ভিজিয়ে দিতে চাই তোর সারা অঙ্গ। আমার প্রেমের বৃষ্টিতে খরায় উত্তপ্ত মাঠের মতো ভিজবি তুই। চুষে নিবি সব প্রেম, সব নেশা, সব মোহ। আমি আমারও মাঝে বাঁধিব তোরে। আর তুই অক্লান্ত প্রজাপতির মতো উড়ে বেড়াবি আমার মাঝে। টুকটুকি ভীষণ লজ্জায় দু হাত দিয়ে মুখ ঢাকে। আমি আবার হেসে হাত সরিয়ে দেই। দুই হাত দিয়ে টুকটুকির গাল চেপে ধরে কপালে চুমো দেই। তারপর ওকে ছেড়ে দিয়ে আমি সোজা হয়ে বসি। বালিশ নিয়ে আদর শোয়া হয়ে বসি। হঠাৎই মুখে ঘন আষাঢ়ে কালো মেঘের ছায়া ছাপিয়ে বললাম, একটা কথা ছিল। টুকটুকি শোয়া থেকে উঠে আসন করে বসে। ইশারায় বলে, কি? আমি উঠে মেঝেতে হাঁটু ভেঙে বসে টুকটুকির দিকে তাকাই। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে চোখ সরিয়ে নেই। উদাসী সুরে বললাম, আমি কাল ঢাকা যাচ্ছি 7 মাসের জন্য। এই কথা শুনে টুকটুকির মুখটা চুপসে গেল নিমেষেই। হাত ঝাঁকিয়ে দেখালো। কেন, আমি যাব না? আমি বললাম, তোর কলেজ আছে, তাছাড়া আমি যাচ্ছি হসপিটাল থেকে। কোথায় থাকবো এখনো জানি না। টুকটুকি নিশ্চুপ। আমি টুকটুকির 2 হাত ধরে কাছে টেনে নিয়ে বললাম, যদিও থাকতে পারি না তোকে ছাড়া, তাও থাকতে হবে। টুকটুকি হাত দিয়ে নিজেকে দেখিয়ে ইশারা করলো, আমি পারবো না থাকতে, আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমিও যাব। আমি মুচকি হেসে মাথার চুল এলোমেলো করে দিলাম টুকটুকির। আরও কাছে টেনে কোমর পেঁচিয়ে ধরলাম 2 হাতে। টুকটুকি এক হাতে আমার শার্ট খামছে ধরে, আর অন্য হাতে গলা পেঁচিয়ে ধরলো। আমি দুষ্টুমি কণ্ঠ মিশিয়ে বললাম, তোর বয়স এবার 18তে পড়বে, 7 মাস অপেক্ষা কর, এসেই বিয়ে করে নিজের করে নেব। টুকটুকির মুখে হাসি ফোটে। ঠোঁটের নিচের ভাঁজ আরও সুগভীর হয়। ফাজলামো করে আমার চুল টেনে দেয়। আমি বললাম, তুই লজ্জা পাস কেন, তাও আবার আমার সামনে? টুকটুকি ইশারা করে বলে, তো আর কার সামনে পাবো? আমি বললাম, তুই জানিস, যখন তোর চোখ মুখ লজ্জায় নুয়ে পড়ে, তখন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মাথা নিচু করে যখন ঠোঁট কামড়ে থাকিস, মনে হয় পৃথিবীর সবচেয়ে পবিত্র নারী তুই, প্রেমময়ী, সারা জীবন এমনই থাকিস। সেদিন পাগলিটাকে অনেক বোঝালাম, তা না হলে যে আমাকে ঢাকায় যেতে দেবে না। এদিকে আমার চাচাতো বোন সাথীর বিয়ের কথাবার্তা চলছে রিয়াদের সাথে। ছেলেটা বেশ ভালো, নর্ম, ভদ্র আর টাকা পয়সাওয়ালা। ছেলের পক্ষ থেকে সমস্যা শুধু একটাই, তা হলো সীমা। সীমা সাথীর থেকে বড়, দেখতে শুনতেও সাথীর থেকে বেশি সুন্দরী, স্মার্ট। তাও কেন বিয়ে করলো না? আসলে সীমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসতো। মাত্র 4 মাস আগে সীমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে সরাসরি বিয়ে করে নিল। তাই সে চাচাকে বলে দিয়েছে বিয়ে সে করবে না, একটা কলেজে চাকরি করে। তা দিয়ে নিজের জীবন চলতে আর বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখতে কোনো সমস্যা হবে না। চাচার কোনো ভাবান্তর নেই, মেয়েকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছেন তিনি। এদিকে আমারও ঢাকা যাওয়ার সময় হয়েছে। ব্যাগ গুছিয়ে সবার থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু টুকটুকি মুখ কালো করে দাঁড়িয়েছিল। ওর মুখ দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তারপরও কি করব, ডাক্তার হতে হলে তো আমাকে যেতেই হবে। একদিন কলেজের ক্লাস শেষে দাঁড়িয়ে আছে সীমা আর টুকটুকি। আকাশ ঠেলে বৃষ্টি নামার উপক্রম, তবুও একটা রিক্সাও পাচ্ছে না। হঠাৎ একটা গাড়ি আসতে বাধ্য হয়ে সামনে হাত মেলে লিফট চাইল সীমা, কিন্তু গাড়িটা থামলো না। 2 মিনিট বাদে আবার পাল্টা এলো গাড়িটা। টুকটুকি আর সীমার সামনে এসে দাঁড়ায়। গাড়ির গ্লাস নামালো আদর। ততক্ষণে বড় বড় ফোঁটায় শুরু হয়েছে বৃষ্টি। চোখ থেকে সানগ্লাস নামিয়ে টুকটুকির আপাত মস্তক দেখে নিল আদর। মেয়েটাকে সেদিন রাতে সে দেখেছে, নীল শাড়িতে। হ্যাঁ, একেই দেখেছে। কি অপূর্ব লাগছিল। আদরের চোখ সরানো দায় হয়ে পড়েছে। তাও দ্রুত সামলে নিল আদর। বাম হাতে চোখে সানগ্লাস পরে নিয়ে বলে, উঠে বসুন আপনারা। কারণ কিছু জিজ্ঞেস করার সময় হয়ে ওঠেনি। বাইরে ততক্ষণে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। গাড়িতে বসার পর আদরের সাথে ওদের পরিচয় হলো। এক সময় ওদেরকে বাড়ির কাছে এনে নামিয়ে দিল। এদিকে বাসায় এসে ফ্রেশ হয়ে নিল টুকটুকি। তারপর টুকটুকি 2 হাত কাঠের টেবিলেতে রেখে গালে ঠেস দিয়ে বসে বসে দেখছে। সামনে মোবাইল রাখা, আমার কল দেওয়ার কথা ছিল। সেই 1 ঘন্টা হলো বসে আছে টুকটুকি। বেগুনি পাড়ের সাদা শাড়ি পরেছে সে আজ। আমি শাড়ি ভালোবাসি, তাই টুকটুকি প্রায় পরে আমার জন্য। পরেছে বলে ভুল হবে, মনোরমা দাদু পরিয়ে দিয়েছে। চুল আঁচড়ে দিয়েছে, মাথার মাঝে সিঁথি। ঠোঁট দুটো আইসক্রিম খেয়ে লাল লাল হয়ে আছে। কিন্তু আমি তো ফোন দিতে লেট করছি। সেটা ভাবতে ভাবতে টুং করে বেজে ওঠে মোবাইল। খুশির চোটে হুমড়ি খেয়ে পড়ল টুকটুকি মোবাইলের উপর।
কল রিসিভ করতে নিয়ে চোখ পড়ল অন্য কারো নাম্বার। ভুরু কুচকে নাকের পাটা ফুলালো টুকটুকি। তারপর মন খারাপ করে ফোনটা রেখে বেরিয়ে এলো রুম থেকে। বৃষ্টির মধ্যেই দৌড়ে চলে এলো নিচে। খালি পায়ে পানির উপর নিঃসংকোচে তৈরি করল এক অনুভূতির অভিব্যক্তি। একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে একটা লোকের সাথে কথা বলছে আদর। পেছন থেকে আদরের কাঁধে কেউ একজন টোকা দিতেই পেছন ফিরে দেখে। অদ্ভুত চোখে তাকায় আদর। তারপর মুচকি হেসে ডান হাত নাড়িয়ে বলে, আরে তুমি তো টুকটুকি, তাই না? টুকটুকি উপর নিচে মাথা নাড়ে। আদর আশ্চর্য হবার ভান করে বলে, কেমন আছো তুমি, আর এখানেই বা কি করছো? টুকটুকি প্রথমে বাচ্চাদের মতো হাসে, তারপর আদরের দিকে হাত মুঠো করে এগিয়ে দেয় অনেকগুলো তাজা শিউলি ফুল। আদর মুখ গোমট করে ফেলে নিমেষেই। শিউলি ফুল আদরের অপছন্দ। ওর পুতুলের খুব পছন্দ ছিল শিউলি। পুতুলকে হারানোর পর চোখের সামনে আসতে দেয়নি এই ফুল। আমেরিকাতে অবশ্য পাওয়াও যায় না। আদর ঠোঁট টান টান করে জোরপূর্বক হেসে বলে, শিউলি ফুল নিতে এসেছিলে বুঝি? টুকটুকি আবার মাথা নাড়ে। আদরের এক হাতে ফুলগুলো আর অন্য হাতে একটা কাগজ দিল। তারপর আবার উল্টো হাঁটা ধরল টুকটুকি। আদর সচকিত হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। কলেজের ড্রেস পরা মেয়েটা, মাথায় উঁচু করে ঝুঁটি, দুই কাঁধে ব্যাগ, বেশ হেলিয়ে দুলিয়ে যাচ্ছে মেয়েটা। তার মানে কলেজ থেকে ফিরছে। আদর ভ্রু কুচকে চিরকুটটা দেখে, খুব সুন্দর করে লেখা, সেদিনের সাহায্যের জন্য ধন্যবাদ। আদরের ঠোঁটে হাসি ফুটে ওঠে। দৌড়ে গিয়ে টুকটুকির পাশাপাশি দাঁড়ায়। টুকটুকি ওকে পাশে দাঁড়াতে দেখে স্তব্ধ হয়ে দাঁড়ায়। আদরকে হাঁপাতে দেখে ফিক করে হেসে দেয়। হাত নাড়িয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? আদর অবাক চোখে দেখছে টুকটুকিকে। আদর ছোট থেকে মেয়েদের থেকে অনেক দূরত্ব বজায় রেখে চলে, কোনো মেয়েকেই পাত্তা দেয়নি তেমন। কিন্তু এই মেয়েটার হাসিতে হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে আদরের, কেমন যেন লাগে। সেদিন রাতে টুকটুকিকে দেখার পর থেকে মনের ভিতরে কেমন একটা অদ্ভুত অনুভূতির রেশ টেনেছে মনে। কিছুতেই ভুলতে পারছিল না টুকটুকির চেহারা। কিন্তু ওই বাড়িতে যাওয়ার সাহস পায়নি। মন চাইলেও মস্তিষ্ক বাধা দিয়েছে বারবার। টুকটুকি হাসি থামিয়ে আবার হাতের ইশারায় জিজ্ঞেস করে, কি? আদর নিজেকে স্বাভাবিক করে বলে, বাড়ি যাবে তো এখন? এই কথা শুনে উপর নিচ মাথা নাড়ায় টুকটুকি। আদর বলে, চলো আমি দিয়ে আসি। টুকটুকি হাতের ইশারায় দ্রুত না করে, দেখায় হেঁটেই বাড়ি যাবে ও। আদর এবার একটু বিরক্ত হয়। খ্যাক করে গলা পরিষ্কার করে বলে, তুমি কথা কেন বলো না? ইশারা করে যাচ্ছ তখন থেকে। হঠাৎই মনটা খারাপ হয়ে গেল আদরের কথায়। ড্রেসের পকেট থেকে ছোট ডায়েরির একটা পাতা টুক করে ছিঁড়ে নিল। তারপর কি যেন লিখে এগিয়ে দেয় আদরের দিকে। আদর অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুটা সময়। টুকটুকি লেখা শেষ করে চিরকুটটা দিল আদরকে। আদর চিরকুটের লেখাটা পড়ে নিল। বাবা ভালো না, পচা, রাগী, বাবা আদর করে না, পছন্দ করে না, ভালোবাসে না, বাবা ভালো না। টুকটুকির হাতের চিরকুটের লেখাগুলো যেন বজ্রপাতের মতো হানা আনে আদরের শরীরে। এত সুন্দর বাচ্চা মেয়েটা কথা বলতে পারে না? কিছুক্ষণ আশার হয়ে আদর তাকিয়ে রইল টুকটুকির দিকে। মেয়েটার চোখ মুখ দিয়ে যেন মায়া উপচে পড়ছে। একটা পবিত্রতা আর বাচ্চাময় ছাপ আছে, যেটা আদরকে খুব গভীরভাবে স্পর্শ করে। টুকটুকির কাছে থাকলে দুনিয়ার সবকিছু ভুলে যায় আদর। সে তার পুতুলের কথাও ভুলে যায়, যার জন্য প্রায় 16 বছর পর বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। আদর ওর দিকে হতভ্রম হয়ে তাকিয়ে আছে দেখে হাতের তুড়ি বাজালো টুকটুকি। আদর হোশ ফিরতে দেখলো টুকটুকি আরো কয়েক হাত এগিয়ে গেছে। দৌড়ে গিয়ে আবার ওর পাশে হাঁটতে লাগলো। আদর অনুরোধের কণ্ঠে বলে, বাড়ি তো হেঁটে যেতে চাচ্ছ, আমি কি গল্প করতে করতে সঙ্গ দিতে পারি ম্যাডাম? টুকটুকি আবার হাসলো, মাথা নাড়িয়ে জানালো, আদর বলে, ধন্যবাদ তোমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য। টুকটুকি হাসছে। আদর চুপ। নীরবতার মাঝে দমকা হাওয়া ছুঁয়ে যাচ্ছে দুজনকে। আদর মনে মনে একবার ভাবল, কাজটা সে ঠিক করছে না। মন আর মস্তিষ্কের যুদ্ধে মন জয় হচ্ছে বারবার, কিন্তু আদরের ভালো লাগছে মুহূর্তটা। আদর থমথমে গলায় টুকটুকিকে বলে, শাড়ি পরতে ভালোবাসো? টুকটুকি মাথা নাড়িয়ে হাত দুলিয়ে অনেক কিছু বোঝাতে চাইল, কিন্তু আদর কিছুই বুঝতে পারছে না, কিচ্ছুটি না। ওর খুব রাগ হয় মাঝে মাঝে, একমাত্র আমি ছাড়া ওর কথা কেউই বোঝে না। ব্যাগ থেকে খাতা আর কলম বের করে লিখে দিল, খুব করে বাসি, কিন্তু পড়তে পারি না, দাদু পড়িয়ে দেয়। আদর পরে হাসতে লাগলো। টুকটুকি কিছুটা লজ্জা পেল। তারপর আবার লিখলো, আচ্ছা আপনার বাসা কোথায়? আদর বলে, তোমার বাড়ির থেকে 10 মিনিট, এই এলাকায়। টুকটুকি আবার লিখলো, বাহ, নুহাস ভাইয়া আসলে পরিচয় করিয়ে দেব। এই বলে হাসতে লাগলো। আদর এবার না হেসে পারল না। মেয়েটা খুবই বাচ্চামি করে। আদর খ্যাক করে গলা পরিষ্কার করে বলে, তোমার বাসায় কে কে আছে? টুকটুকি আবার লেখে, আমি, মা, নিবিড় ভাইয়া, নুহাস ভাইয়া, দাদু, নানু, চাচা, চাচিমণি, সীমা আপু, সাথী আপু ও তুহিন ভাইয়া। আদর বলে, বাবা নেই? টুকটুকির মুখটা এবার চুপসে এলো। বাসার সামনে পর্যন্ত পৌঁছে গেছে দুজন। আদর কিছু ভেবে বলে, আমি আসলে বুঝতে পারিনি, সরি। টুকটুকি কাগজে কিছু লিখে আদরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর কাগজটা হাতি দিয়ে দৌড়ে চলে গেল। আদর কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর চিরকুটের লেখাটা পড়ে নিল, বাবা ভালো না, পচা, রাগী, বাবা আদর করে না, পছন্দ করে না, ভালোবাসে না, বাবা ভালো না। আদর বুঝতে পারলো হয়তো টুকটুকির বাবা টুকটুকিকে ভালোবাসে না, কিন্তু কেন সেটা সে বুঝতে পারছে না। এদিকে টুকটুকি বাড়ি ফেরার পরই মুখোমুখি হলো ফজরের। দীর্ঘ 9 বছর পর বাড়ি ফিরেছেন ফজর জামান।
সে আসার পর থেকেই কেঁদে চলেছে রেহানা। ফজর বাড়ি ছেড়েছিল টুকটুকির জন্য। বোবা মেয়ের বাবা হয়ে তিনি থাকবেন না, রেহানা তো মা, তাই টুকটুকিকে আগলে রেখেছিল এতগুলো বছর। স্বামী ছাড়া থেকেছেন, টুকটুকিকে মোটেই পছন্দ নয় তার। এদিকে টুকটুকিকে দেখে এত বড় বড় চোখ করে তাকিয়েছিলেন, যেন তার চোখগুলো রসগোল্লার ন্যায় পরিণত হয়েছে। মন্ত্রতন্ত্র জানা থাকলে তো টুকটুকি তার চাহনিতে জ্বলে পড়ে যেত। বাবাকে এভাবে তাকাতে দেখে টুকটুকি ভেতরে হাসিতে বিস্ফারিত হলেও বাহিরে ঠোঁট চেপে হাসি আটকে রাখলো। ফজর টুকটুকি আপাত মস্তক দেখে নিলেন। মেয়েটাকে দেখলে কেন জানি তার ঘাড়ের রগ খাড়া হয়ে যায়। তার ওপর টুকটুকি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তাকে নিয়ে ঠাট্টা করছে। এত অপমান তিনি সহ করবেন না, কিছুতেই না। ব্যাপক রাগ হচ্ছে তার। রকচটা হয়ে আরও রাগ দেখিয়ে বলে, এই মেয়ে, এখানে এমনি দাঁড়িয়ে আছিস কেন? যা আমার চোখের সামনে থেকে, এক্ষুনি যা বলছি। টুকটুকি তার কথা পাত্তা না দিয়ে তার দিকে এগোতে লাগলো। ফজর একটু অবাক হলেন। কি সাংঘাতিক মেরে এটা, যেতে বললে চলে আসে। তিনি আবার হন্তদন্ত হয়ে বলে, আর এক পাও আসবি না, পিটুনি দেব কিন্তু। টুকটুকি তারপরও ফজরের কাছে গিয়ে একটা কাগজ ধরিয়ে দিল তার হাতে। ফজর খুলে দেখলো তাতে কি লেখা। এ মা, আব্বু তুমি তো দেখি টাকলা হয়ে গেছো, মাথাটা একদম কটবেলের মতো, হা হা হা। লেখাটা পরে ফজরের শরীরের রক্ত ফুটন্ত পানির মতো টকবক করতে লাগলো। কি এত বড় অপমান! টাক তো কি হয়েছে, এটা এমনি বলতে হবে? এটা সহ করা যায়? বিস্ফারিত চোখে ফজর তাকালো টুকটুকির দিকে। সাথে সাথে দুই হাত কানের কাছে নিয়ে চোখ টেরা করে জিভ বের করে ভেঙচি কাটে টুকটুকি। তারপর দৌড়ে পালালো মনোরমা দাদুর ঘরের দিকে। ঘটনার আকর্ষণে ফজর বোকা বনে গেল। প্রচণ্ড রাগ হওয়ার বদলে দাঁত কেলিয়ে হেসে ফেলল। মিনিট দুয়েক হাসার পর তার খেয়াল হলো তার সমান যাও বাঁচা পোচা ছিল সব ওই বোবা মেয়েটা পাঞ্চার করে দিয়ে পালিয়ে গেছে। বাড়ির ড্রয়িং রুমে সবার সামনে তাকে টাকলা বলে ভেঙচি কেটে চলে গেল। হবে না, এ হবে না, এর প্রতিশোধ উনি নেবেনই। ওইদিকে সদ্য গোসল সেরে ছাদে এলো আকিকা। ইদানিং নিজেকে একদমই সময় দেওয়া হয় না, খেয়াল রাখার মানুষও নেই একটা। আদর তো পাগলের মতো খেপে উঠেছে পুতুলকে খুঁজতে। পুলিশ, গোয়েন্দা, উচ্চপদের নেতা সবাইকে হেনস্থা করে ছাড়ছে। তার সব সময় শুধু পুতুলের জন্য। এদিকে যে তার জন্য একটা মেয়ে সারাক্ষণ অধীর হয়ে বসে থাকে, সে খেয়াল কি আছে তার? পুতুল আকিকার নিজের বোন, পৃথিবীতে আদর আর সেই শুধু আছে। তবে ভয় হয়, প্রচণ্ড ভয় হয়। মাঝে মাঝে মনে হয় আদর পুতুলকে ভালোবাসে, আবার নিজেকে বকে সেই ধারণা পাল্টে নেয় আকিকা। যদি তেমনটাই হয় তবে ওর কি হবে? আকিকার কাছে পুতুলের থেকে বড় সত্য আদরের প্রতি ওর ভালোবাসা। ছাদে এসে দাঁড়াতেই তন্ময় এসে দাঁড়ালো আকিকার পাশে। আকিকা এবার একটু বিরক্ত হলো। কটকটে গলায় বলে, এই ছাদ থেকে পালিয়ে যাব না। সো ডোন্ট ফলো মি ড্যাম ম্যান। ওর কথা শুনে তন্ময় গলা ফাটিয়ে হাসলো। আকিকার দিকে এক পলক তাকিয়ে আবার হাসিতে ফেটে পড়ল। আকিকা নাকের ফাটা ফুলিয়ে বলে, হোয়াট? আমি হাসির মতো কিছুটি বলিনি। তন্ময় বলে, তোমার পিছু সেই অনেক বছর আগে থেকে ধরেছি, বোধহয় খেয়াল করনি, করতে চাওনি। কেন? এতটা খারাপও নই আমি, তোমার জন্য তো পারফেক্ট। আকিকা বলে, আই ডোন্ট ওয়ান্ট ইউ ম্যান। কেন পড়ে আছো আমার পিছনে? তুমি ইঞ্জিনিয়ার, দেখতে ভালো, আমেরিকার অধিবাসী, এখানে তোমার জন্য মেয়ের অভাব হবে না। তন্ময় আকিকার মাথার পেছনের চুল ধরে টান দিয়ে নিজের সামনে নিয়ে এলো। আকিকা কিছু বুঝে ওঠার আগে তন্ময়ের ঠোঁট আবদ্ধ করলো আকিকার ঠোঁট দুটো। আকিকার চোখ বড় বড় হয়ে গেল। দু হাত দিয়ে তন্ময়ের বুকে ধাক্কা দিতে লাগলো। তন্ময় আকিকার কোমর টান দিয়ে উঁচু করে মিশিয়ে নিল নিজের সাথে। রুদ্র শ্বাসে আকিকার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত সে, যেন হাজার বছর ক্ষুধার্ত তন্ময়। আকিকা অনেকক্ষণ ধাক্কানোর পর ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল, নিমেষেই চোখ বুঝে নিল। তন্ময় বেশ কিছুক্ষণ পর আকিকার ঠোঁট ছেড়ে কিছুটা সরল। আকিকা বাচ্চাদের মতো চোখ বুজে আছে। হালকা করে আরেকটা চুমু খেলো ওর ঠোঁটে। বৃদ্ধ অঙ্গুলি বুলিয়ে দিল আকিকার লাল হয়ে যাওয়া ঠোঁটে। তারপর ধাক্কা দিয়ে অনেকটা দূরে সরিয়ে ডান হাতের পেছন দিয়ে মুছে নিল নিজের ঠোঁট। ধাক্কা সহ করতে না পেরে আকিকা সজোরে বাড়ি খেলো রেলিংয়ের সাথে। চোখ খুলে অবাক হয়ে দেখল তন্ময়কে। তন্ময় এগিয়ে এসে আকিকার দিকে ঝুঁকে রেলিং ধরে দাঁড়ালো। হিংস্র চোখে আকিকাকে দেখে বলে, নির্বোধ মেয়ে, মরিচিকার পেছনে ছুটছো তুমি। আদর ডোন্ট লাভ ইউ অ্যান্ড হি ক্যান্ট লাভ ইউ। আমার সারাটা লাইফ তোমার পিছনে দিয়েছি, তোমার বডিগার্ড হয়ে আছি তোমারই জন্য, খ্রিস্টান থেকে মুসলিম হয়েছি, আর কি চাই তোমার, ইডিয়েট? এই বলে চলে গেল তন্ময়। আকিকা কিছু বলতে পারল না, শুধু চেয়ে রইল। এদিকে স্যারের বাসায় গিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে ফজর জামাল। চোখ দুটো চরক কাজ হয়ে গেছে তার। বাংলাদেশে আদরের ফার্ম হাউসে এই প্রথম এসেছে ফজর, কিন্তু আসার পর যে এমন অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে পাবেন বুঝতে পারেননি তিনি। আদর ওয়াশরুমে সাবান নিচ্ছে দেখে নিজে ফাইল নিতে এসেছিলেন আদরের রুমে। এর আগেও আমেরিকা থাকতেও কখনো আদরের ঘরে তিনি আসেননি, প্রয়োজন বোধেও না। রুমে ঢুকে উত্তর কর্নারের দেয়ালে টানানো দেখলো টুকটুকির ছবি। লাল একটা ফরক পরে আছে টুকটুকি। একটা সুন্দর মতো শাড়ি পরা মেয়ে কোলে নিয়ে রেখেছে ওকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ফজর। আদর ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ফজর জামান দাঁড়িয়ে। হালকা হেসে বলে, তো মিস্টার জামান, রিমঝিম প্রজেক্টের মিটিংটা কি আজ নাকি কাল ফিক্স করেছেন? ফজর হাঁ হয়ে দাঁড়িয়ে রইলেন। ফ্যাসফ্যাসে গলায় বলে, স্যার, ছবিটা কার?
আদর ফজরের কথা শুনে তার চোখ অনুসরণ করে তাকালো টুকটুকির দিকে। গলা ভিজে এলো আদরের, চোখ হঠাৎই চকচকে হয়ে এলো। ঢোক গিলে বলে, পুতুল, আমার পুতুলের পাশে যে আছেন আমার খালামণি আনা, আর তার কোলে আমার পুতুল আফরা ওর নাম। ফাজার বলে, মানে এ কি করে সম্ভব? ও টুকটুকি, আমার মেয়ে। এই কথা শুনে চকিতে আদর তাকালো ফজরের দিকে। টুকটুকির নামটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। টুকটুকিকে সে চেনে, তাই কি টুকটুকির সামনে গেলে সে সব ভুলে যায়? তার পুতুল এত সামনে থেকেও সে চিনতে পারেনি। ফজর টুকটুকিকে এমনি সহ করতে পারে না, কারণ সে তাকে মেয়ে হিসেবে কখনোই মেনে নেয়নি। টুকটুকিকে তারা রাস্তায় কুড়িয়ে পায়। সেই থেকে রেহানা নিজের মেয়ের মতো মানুষ করে টুকটুকিকে। রেহানার কোনো সমস্যা না থাকলেও সমস্যা ছিল ফজরের। ফজর কোনোদিনও বাবা হতে পারবে না, সে বাবা হতে অক্ষম। তারপরও রেহানা সবকিছু মানিয়ে নিয়েছে টুকটুকিকে পেয়ে। ফজর সুযোগ পেয়ে গেল টুকটুকিকে নিজের লাইফ থেকে সরিয়ে দেওয়ার। তাই সে আদরের কাছে ওয়াদা করল টুকটুকিকে সে ফিরিয়ে দেবে। এই কথা শুনে আদর খুব খুশি। এদিকে আমি রেগে আছি টুকটুকির উপর। আমি না থাকলে মেয়েটা আমার কোনো কথাই শোনে না। আমি রাগ করে কথা বলছি না টুকটুকির সাথে। সকাল থেকে রাগ ভাগানোর চেষ্টা করে করে পাগল টুকটুকি, তবুও ক্লান্তি নেই মেয়েটার। একটু পরপর ভিডিও কল দিচ্ছে, আমি রিসিভ করে রাগী মোড নিয়ে বসে আছি। টুকটুকি কানে ধরছে, নাকে ধরছে, হাত জোর করছে, শেষে অজ্ঞান হওয়ার ভানও ধরেছে। লাভই হচ্ছে না, আমি রাগ করে আছি তো আছি। শেষমেশ রাগে ফুঁসতে ফুঁসতে টুকটুকি ইশারায় বলে, আমি কিন্তু রাগের চরম সীমানায় আছি, এবার কামড়ে দিতে পারলে ভালো হতো। আমি বললাম, ইস, এমন একটা দেখাচ্ছ যেন সব দোষ আমার। এত অবাধ্য কেন তুমি, হ্যাঁ? টুকটুকি ইনোসেন্ট একটা লুক নিয়ে বসে রইল, চোখ মুখ খিচে প্রস্তুতি নিচ্ছে আমার বকা শোনার জন্য। আমি ওর চেহারার ছলনায় না ভুলে বললাম, আমার কথা কি ভাল লাগে না? এতবার করে বলছি গায়ে জ্বর নিয়ে বৃষ্টিতে ভেজবে না, জ্বর সারুক তারপর শোনো কথা। টুকটুকির মাথা আরও নুয়ে গেল। অপরাধী চোখে তাকালো সে, ইশারায় দেখালো সরি, আর হবে না। আমি বললাম, কালও তো এ কথাই বলেছ। টুকটুকির মাথা আরও নিচু হয়, হাত নাড়িয়ে বলে, কাল তো আইসক্রিম খেতে না করেছ। আমি বললাম, উফ, তুমি একটা পাগল। আমার কথা শুনে টুকটুকি এবার খিলখিলিয়ে হেসে ওঠে। আমিও হাসলাম। মেয়েটার হাসি দেখলে প্রশান্তির ঝড় বয়ে যায় বুকে। আমি দুষ্ট হেসে বললাম, এখন তো দূরে আছো সোনা, বিয়ের পর এমন করলে কিন্তু আর আদরই করব না। টুকটুকির মুখ লাল হয়ে গেল লজ্জায়, কান গরম হয়ে উঠল। আমার দিকে তাকাতেই পারছে না চোখ তুলে। আমি খ্যাক করে গলা পরিষ্কার করে বললাম, ভালোবাসি টুকটুকি, তুই আমার রক্তের সাথে মিশে গেছিস। নিঃশ্বাসে প্রশ্বাসে ভালোবাসতে হয় তোকে, না হলে বড় কষ্ট দিস আমায়। এবার হি হি করে হেসে ওঠে টুকটুকি। মোবাইল টেবিলে রেখে ভিডিও কলে কথা বলছিল আমার সাথে। আমার কথার লজ্জায় আটকা পড়ে ওন্না দিয়ে মুখ ঢাকলো টুকটুকি। উঠে দৌড়ে চলে যেতে চাইলো ঘর থেকে, কিন্তু আমি না করতে আর যাইনি। তারপর আরো কিছুক্ষণ কথা বলে মোবাইল কেটে দিল। এদিকে ফজর এসে রেহানাকে সব কথা বলে। সব শুনে রেহানার চোখের জলে গা ভাসছে। কিভাবে থাকবেন তিনি টুকটুকিকে ছাড়া? যে মেয়েকে বুকে জড়িয়ে এক অন্ধকার আচ্ছন্ন রাতে মাতৃত্বের স্বাদ ভোগ করেছিলেন, সেই মেয়েকে হারাতে হবে? না, পারবেন না রেহানা। শাড়ির আঁচল থেকে মুখ সরিয়ে রেহানা বলেন, এত এত হিংসা তোমার মেয়েটার প্রতি? শেষ পর্যন্ত এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা কইরা ছাড়লা? এজন্যই আল্লাহ তোমার বাপ হওয়ার ক্ষমতা দেয় নাই। কি ক্ষতি করেছিল তোমার ওইটুকুনি মেয়েটা? কলিজাটা ছেদ করে উঠল ফজরের রেহানার কথা শুনে। কপট রাগ কণ্ঠে মিশিয়ে দ্রুত বলে, দেখ রেহানা, ভদ্রভাবে কথা বলো। ওইটা টুকটুকির ফ্যামিলি, ওর অধিকার ওইটা। রেহানা বলে, রাখো তোমার অধিকার, আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। ফজর বলে, মেহারা হতে হবে না তোমায় রেহানা। আমার স্যার আদর মেয়েটাকে সে ছোটকাল থেকে ভালোবাসে। প্রাণ বাঁচাতে দেশ ছাড়তে হয়েছিল। স্যারের খালা তাদের নিয়ে পালাইছিল। টুকটুকিকে নিয়ে যেতে পারে নাই, এখন খুঁজতে এসেছে। টুকটুকি ভালো থাকবে সেখানে। রেহানা সচকিতে মাথা বাঁকিয়ে স্যাঁতস্যাঁতে গলায় ফজরকে বলে, কি বলতে চাও? ফজর বলে, আমার স্যার মানে আদর তো ভালোবাসে টুকটুকিকে, ওকে নিয়ে গিয়ে বিয়ে করে নেবে, তেমনটাই তো বলেছিল। রেহানা মাথায় হাত চেপে বসে পড়ল খাটে। লোকটা এত দূর অবধি ভেবে ফেলেছে। অবশ্য টুকটুকির ফ্যামিলি এসে জোর করলে আটকাবার ক্ষমতা তাদের নেই। তবে নোহার যে খুব ভালোবাসে মেয়েটাকে, তার কি হবে? পরদিন সকালে আদরকে নিয়ে আসে ফজর। টুকটুকিকে দেখে রীতিমতো হকচকিত আদর। টুকটুকি ওর পুতুল, সেজন্য কি টুকটুকিকে দেখলে অস্থিরতায় ছেয়ে যেত ওর মন? এতটা ভালো লাগা কাজ করত? কই, কখনো তো শাড়ি পরা কোনো মেয়েকে এত ভালো লাগেনি। তবে টুকটুকিকে ভালো লেগেছে। মায়ার লতা দিয়ে মরিয়ে নিয়েছে মেয়েটা আদরকে। আকিকা আর তন্ময়ও এসেছে আদরের সাথে। আকিকার কলিজাটা মোচড় দিয়ে উঠছে বারবার। এই মেয়েটা তার আপন, অতি কাছের, ওর নিজের রক্ত। বসার ঘরের সকলের সামনে টুকটুকিকে জড়িয়ে ধরল আকিকা। অদ্ভুত রকম ভাবে টুকটুকির শরীর থেকে ওর মায়ের গন্ধ পাচ্ছে আকিকা। সুখে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। অস্ফুট সুরে বলে, বোন, আমার কলিজাটা। তারপর এক প্রকার জোর করেই টুকটুকিকে নিয়ে যায়। বোবা মেয়েটা হাত পা ছড়িয়ে অনেক বোঝানোর চেষ্টা করলো সে যাবে না, কিন্তু কেউ তার মনের কথা বুঝল না। এদিকে নিবিড় আমাকে ফোন করে সব বলে দেয়। সব শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। মনের ভিতর অজানা একটা কষ্ট ছেয়ে গেল। এই বুঝি আমি টুকটুকিকে হারিয়ে ফেলেছি।
আমি কল করলাম রেহানা ফুপিকে। আমার কল আসতে দেখে পা কাঁপছে রেহানার। কি বলবে সে? চোখ বেয়ে পানি পড়ছে রেহানার। টুকটুকি যাওয়ার পর থেকে কেঁদেই যাচ্ছে। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করতেই আমি বললাম, ফুপি, এটা কি করে সম্ভব? ওরা নিয়ে গেলে আপনি যেতে কেন দিলেন? ওই যে টুকটুকির রিয়েল ফ্যামিলি, তার কি প্রমাণ? রেহানা বলে, তোর চাচা আমার কোনো কথাই শুনলো না নুহাস। আমি কি করে থাকবো আমার মেয়েটাকে ছাড়া বল? আমি বললাম, টুকটুকি আর কল করেছিল আপনাকে? রেহানা বলে, একবার। ও ফোন দিয়ে আ করছিল। তারপর আকিকা নামের মেয়েটা ফোন নিয়ে বলল ও ভালো আছে, যখন নিচে ওকে ফোন দিয়ে কথা বলতে। আমি বললাম, তুমি নাম্বারটা দাও আমাকে। রেহানা বলে, আচ্ছা 2 মিনিট ধর, আমি দিচ্ছি। আমি বললাম, ঠিক আছে। এরপর রেহানা ফুপির থেকে নাম্বারটা নিলাম। এদিকে আদর মহা খুশি টুকটুকিকে পেয়ে। সে আনন্দে আত্মহারা। কাউকে বোঝাতে পারছে না তার খুশির পরিমাণ কত। টুকটুকিকে পাওয়ার উপলক্ষে বড় করে পার্টি রাখলো। অনেকক্ষণ আগে টুকটুকিকে রেডি হতে বলা হয়েছে, তাই আদর গেল টুকটুকিকে নিয়ে আসতে। দরজা খুলে প্রবেশ করতেই থমকে দাঁড়ায়। টুকটুকি যা করেছে তার জন্য সে একটুও প্রস্তুত ছিল না। হঠাৎ কি একটা এসে পড়ল আদরের কপালে। আদর উফ বলে বসে পড়ল মেঝেতে। ব্যাপারটা বুঝে ওঠার আগে আদর প্রচণ্ড রেগে গেল। ততক্ষণে টুকটুকি নিজের ভুল বুঝতে পারে। তার আগেই আদর যা করলো তার জন্য টুকটুকি একদম প্রস্তুত ছিল না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।